দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা। সৌন্দর্যের মূল উৎস দেহের ভেতর, তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও কিন্তু প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই কিন্তু আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়ে ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। দর্শক, এবারে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সাথেই থাকুন। সঠিকভাবে সেহরি করুন। ধীরে হজম হয় এমন খাবার খান, যেমন জটিল কার্বোহাইড্রেট, ওটস, লাল চাল, আটার রুটি। পর্যাপ্ত প্রোটিন খান, ডিম, দই, মুরগি, ডাল, যাতে সারাদিন শক্তি থাকে। পানি বা ডাবের পানি পান করুন, যাতে ডিহাইড্রেশন এড়ানো যায়। ভাজা পোড়া এবং অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো দ্রুত তৃষ্ণা বাড়ায়। স্বাস্থ্যকর ইফতার করুন। ইফতার শুরু করুন খেজুর এবং পানি দিয়ে, যা শরীরকে দ্রুত শক্তি দেয়। ফলমূল, চিয়া সিড ড্রিঙ্ক এবং স্মুদি খেলে হাইড্রেশন বজায় থাকে। হালকা স্যুপ, গ্রিলড বা বেকড আইটেম খান। ভাজা পোড়া খাবার পরিহার করুন। অতিরিক্ত চিনি এবং ক্যালোরিযুক্ত শরবত এড়িয়ে যান। পরিবর্তে ডাবের পানি বা লেবুর পানি পান করুন। পর্যাপ্ত পানি পান করুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। অতিরিক্ত চা বা কফি এড়িয়ে চলুন, কারণ এগুলো ডিহাইড্রেশন সৃষ্টি করতে পারে। তাজা ফলের রস বা ডাবের পানি পান করলে শরীরের পানি শূন্যতা কমবে। পরিমিত পরিমাণে খাবার খান। অতিরিক্ত খাবার না খেয়ে ছোট ছোট অংশে খাবার খান। ইফতারের পর একটু বিরতি নিয়ে মাগরিবের নামাজের পর হালকা খাবার খেতে পারেন। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে চিবিয়ে খান, এতে হজম ভালো হয়। প্রোটিন এবং ফাইবারযুক্ত খাবার বেশি করে খান। প্রোটিন যেমন মুরগি, মাছ, ডাল, ডিম, দই শরীরকে শক্তিশালী রাখে। ফাইবার যেমন শাকসবজি, ফলমূল, ছোলা, চিড়া ইত্যাদি দীর্ঘক্ষণ ক্ষুধা কম রাখে। ভাজা পোড়া এবং ভারী খাবার এড়িয়ে চলুন। পাকোড়া, সমুচা, চিপস ইত্যাদি তেলযুক্ত খাবার পরিহার করুন। ভাজা খাবারের পরিবর্তে গ্রিল, বেকড বা সেদ্ধ করা খাবার বেছে নিন। হালকা শারীরিক পরিশ্রম করুন। ইফতারের পর হালকা হাঁটাহাঁটি করুন, এতে হজম ভালো হয়। ভারী ব্যায়াম এড়িয়ে চলুন। হালকা স্ট্রেচিং এবং যোগ ব্যায়াম করতে পারেন। ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস বজায় রাখুন। বেশি খাবার না খেয়ে সুষম ডায়েট মেনে চলুন। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনবো একজন এক্সপার্টের কিছু কথা। আজকে এই রমজান মাসে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কিছু কথা বলবো। যেসব মা তাদের শিশুদেরকে দুধ খাওয়ান, রমজান মাস আসলেই তারা খুব চিন্তিত হয়ে পড়েন। বাচ্চাকে কি দুধ খাওয়াতে পারবেন কিনা, খেলে বাচ্চার বৃদ্ধি পাবে কিনা, মার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে কিনা, নানান প্রশ্নে তাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। আমার মনে হয় এই সময় যেসব মারা যদি চিন্তিত থাকেন তাদের স্বাস্থ্য নিয়ে এবং তার বাচ্চার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন, আসলে তাদের রোজা না রাখাই ভালো। ইসলাম ধর্মে কিন্তু রোজা নিয়ে জবরদস্তি করা নেই। পরবর্তীতে সে এই রোজাটা আবার আদায় করে নিতে পারবে। বাচ্চারা যখন শিশুদের বয়স যখন 6 মাসের কম হয়, যেসব বাচ্চারা শুধুমাত্র মার বুকের দুধের উপর নির্ভরশীল থাকে, সেই সময় আসলে সেই মাদের রোজা রাখাটা ভালো না, তার স্বাস্থ্যের জন্য বাচ্চার জন্য ভালো হবে না। এবং যেসব বাচ্চা 6 মাসের বেশি হয় বয়স এবং যারা বাড়তি খাবার খায় মার দুধের সাথে সাথে, সেই সব মারা যদি শরীরের যত্ন নিয়ে বাচ্চাকে দুধ খাওয়ান, আসলে তেমন কোনো সমস্যা হয় না। গবেষণা করে দেখা গেছে যে মা যদি রোজা রাখে তাহলে দুধের পরিমাণটা একটু কম বেশি হলেও দুধের উৎপাদনে কিছু ঘাটতি থাকে, যেমন পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কিন্তু এই ঘাটতিটাও বাচ্চার বৃদ্ধিতে তেমন কোনো ক্ষতি করে না। কিন্তু খেয়াল রাখতে হবে, মাকে একটু বুঝতে হবে যে বাচ্চা পুষ্টি আসলে ঠিকমতো পাচ্ছে কিনা। সেটা সে কীভাবে বুঝবে? বাচ্চা যদি পুষ্টির অভাব হয়, বাচ্চা কান্নাকাটি করবে
বাচ্চা নেতিয়ে থাকবে, নিস্তেজ হয়ে থাকবে এবং পেশাব কম করবে। দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এই পর্যায়ে যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর ফিরে আসব এবং আমার সঙ্গে থাকবেন একজন অতিথি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। দর্শক, আপনারা জানেন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমার সাথে থাকেন স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি। আজকে আমার সাথে আছেন নৃত্যশিল্পী শাহনাজ শারমিন অনন্যা। আপু, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ভীষণ সুন্দর লাগছে, একদম হোয়াইটে, খুব ডেলিকেট একটা লুক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু সৌন্দর্য নিয়েই আমাদের এই আয়োজনটা, আপনার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? ব্যক্তি বিশেষে সৌন্দর্যের সংজ্ঞা পরিবর্তন হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক সৌন্দর্যের সংজ্ঞা এসেছে, কিন্তু একজন শাহনাজ শারমিন অনন্যার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? আচ্ছা, সৌন্দর্যটা তো আসলে দুই ধরনের হয়। যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, আর যেটা আমরা দেখতে পাই না, যেটা আমরা অনুভব করি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ সৌন্দর্য। তো বাহ্যিক সৌন্দর্যের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, যাহার দৃষ্টিনন্দন তাহাই সুন্দর। যেটা আমার চোখে ভালো লাগছে সেটাই সুন্দর। এখানে আবার একটা ব্যাপার আছে, এক একজনের দৃষ্টি, এক একজনের চোখ এক এক রকম, তাই এক একজনের কাছে সৌন্দর্যের সংজ্ঞাটাও এক এক রকম। আর অভ্যন্তরীণ সৌন্দর্যটা আমার কাছে মনে হয় যে কতগুলো গুণের সমষ্টি। তার মধ্যে একটা হচ্ছে পজিটিভনেস, আর একটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের আজকে যে শিরোনাম আত্মবিশ্বাস। আমার কাছে মনে হয় যে একটা মানুষ যত বেশি কনফিডেন্ট, যত বেশি আত্মবিশ্বাসী, তার সৌন্দর্যটা তত বেশি ফুটে ওঠে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে জলি মাইন্ড, স্ট্রেসলেস থাকা, নেগেটিভিটি থেকে দূরে থাকা, সবসময় হাসি খুশি থাকা। এই গুণগুলো সমষ্টি মিলেই আসলে অভ্যন্তরীণ সৌন্দর্যটা, যেটা আমি মনে করি। আপনার একটু কাজের প্রসঙ্গে কথা বলি। যেহেতু আপনি একেবারেই পুরোদস্তুর একজন নৃত্যশিল্পী, তো এই কাজটার সাথে আসলে সৌন্দর্যটা অনেক বেশি কানেক্টেড, সুন্দর থাকাটা, কারণ একদম দর্শকদের খুব কাছাকাছি চলে আসতে হয়, স্টেজে স্ক্রিনের সামনে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আপনার স্কিন অনেক সুন্দর, হেয়ার অনেক সুন্দর, এবং আপনি খুব ওয়েল ফিট। আপনি কিভাবে আসলে নিজেকে ধরে রাখেন, মেইনটেইন করেন কিভাবে আপনার ফিটনেসটা? যেহেতু আমি একজন প্রফেশনাল ডান্স আর্টিস্ট, সো আমার জন্য আসলে ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। আমাকে সবসময় ফিট থাকতে হয়, অ্যাক্টিভ থাকতে হয়। সেটার জন্য আমাকে আসলে লাইফ থেকে অনেক কিছু বাদ দিতে হয়। আমি যখন যা ইচ্ছে হয় তাই খেতে পারি না। আমি খুব সময় মেনে খাই। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার প্রত্যেকটার জন্য আমার একদম টাইমলি মেনটেন করি, এবং আমি এভরিডে এক্সারসাইজ করার চেষ্টা করি। যদি কোনো কারণে এক্সারসাইজ স্কিপ হয়ে যায়, সেক্ষেত্রে আমি অবশ্যই 1 ঘন্টা হাঁটি। তো আর স্কিনের বিষয়, যেহেতু আমাদের স্টেজে পারফর্ম করতে হয় এবং এক একটা নাচের জন্য এক এক ধরনের ক্যারেক্টার প্লে করতে হয়, তো আমাদেরকে প্রচুর মেকআপ ইউজ করতে হয়। তো মেকআপের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি একটু ভালো মানের মেকআপ ব্যবহার করা, এবং মেকআপটা যখন আমি রিমুভ করি খুব ডিপলি ক্লিন করার চেষ্টা করি। আরেকটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘুম এবং মানে পর্যাপ্ত পরিমাণের পানি খাওয়া। হ্যাঁ, আপনাকে ঘুমাতে হবে রেগুলার। আমি চেষ্টা করি 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে। যেহেতু আমি চাকরি করি, 9টা 5টা আমাকে অফিস করতে হয়, তো আমি চাইলেও আসলে অনেক রাত পর্যন্ত জেগে, মানে বেলা পর্যন্ত ঘুমানো আমার পক্ষে সম্ভব হয় না। আমাকে একদম 9টার মধ্যে অফিস থাকতে হয়। তো সেক্ষেত্রে মানে এই কাজের ক্ষেত্রে এই বিষয়টা আমাকে অনেকটা হেল্প করে। আমি চাইলেও আসলে রাত জেগে মুভি দেখা, বই পড়া, ওগুলো আমার হয়ে ওঠে না। আমাকে খুব ঘুমের সময়টা খুব সুন্দর করে মেনটেন করতে হয়, এবং আমি চেষ্টা করি প্রতিদিন 10 থেকে 12 গ্লাস পানি খাওয়া। যদি না পারি তাহলে 7 থেকে 8 গ্লাস পানি আমি খাওয়ার চেষ্টা করি। মানে কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হবে, কিছু ছাড় দিতে হবে। নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই, যে কিভাবে একজন শিল্পী হয়ে উঠলেন, আর্টিস্ট হয়ে উঠলেন, এবং সেটাকে পেশায় কিভাবে পরিণত হলো? আচ্ছা, তো ছোটবেলা থেকে আমি নাচতে খুব পছন্দ করতাম। আমার মা একজন হাই স্কুলের সিনিয়র টিচার ছিলেন, আম্মু রিটায়ারমেন্টে গিয়েছে। তো আম্মু একদিন বলল, তখন আমি মেবি ক্লাস নার্সারি থেকে 1-এ উঠবো। তো আম্মু আমাকে একদিন শর্ত দিল যে তুমি যদি এই পরীক্ষায় এত নাম্বার পাও তাহলে আমি তোমাকে নাচ শেখাবো। তো ওই বছর আমি সবকিছু বাদ দিয়ে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করি, এবং আম্মু নাচের প্রতি ঝোঁকটা আপনার নিজে থেকেই ছিল? একদম নিজে থেকেই ছিল, হ্যাঁ নিজে থেকেই ছিল। দেন হচ্ছে আম্মুর শখ ছিল আমি নাচ করব, বাবা পছন্দ
চাইতেন গান করি। তো সবই আসলে ছোটবেলায় একটু একটু করে ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু আসলে নাচটা আমাকে যেভাবে টানতো অন্য কিছুই আমাকে সেভাবে টানতো না। তো তারপরে এভাবে কন্টিনিউ করতে থাকি। তারপরে একটা গ্যাপ পরে এসএসসি এইচএসসি ইউনিভার্সিটিতে ভর্তি, সবকিছু মিলে একটা গ্যাপ পরে তারপরে আবার ওই মারই প্রচেষ্টা যে তুমি তো নাচ করতে, মানে এসএসসি এইচএসসি পড়ার পর যে চাপটা, অনেক বিশাল একটা গ্যাপ। হ্যাঁ, মোটামুটি 4 বছরের একটা গ্যাপ ছিল আমার। তো তারপরে আমার মাই আমাকে ফোর্স করলো যে এখন তো অনার্স পড়াশোনা করছো, খুব একটা তো পড়াশোনার চাপ নেই, তুমি নাচটা আবার কন্টিনিউ করো। দেন হচ্ছে আমি আবার নাচটা শুরু করি। তো তারপরে আসলে পেশাটা এটা সম্পূর্ণই লাক, আমি কখনোই ভাবতে পারিনি যে আমি এটাকে পেশা হিসেবে নিতে পারবো। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ নাচটাই আমার পেশা। আমি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আছি, তো নাচ নিয়েই আছি এবং এখন নাচ নিয়ে অনেক বড় পরিসরে কাজ করার সৌভাগ্য হচ্ছে আমার। আমি আমার দেশকে বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করতে পারছি। প্রতি বছরই আমরা আসলে বিভিন্ন দেশে যাই আমাদের দেশের কালচারকে রিপ্রেজেন্ট করতে। তো এভাবেই আসলে হয়ে আসছে বিষয়টা। বাহ, এটা আসলে খুব কম মানুষের ভাগ্যে আসলে জোটে, এটা বলতেই হবে। আপনি অনেক বেশি ব্লেসড, আর মন থেকে কোনো কিছু চাইলে সেটা হয়েই যায়। যেহেতু এই যে বললেন যে দেশের বাইরে যেতে হয়, অনেক জায়গায় গিয়ে পারফর্ম করে থাকেন, সেই ক্ষেত্রে সেই অভিজ্ঞতাগুলো, এরকম কোনো অভিজ্ঞতা কি আছে যেটা খুব মজার, একটু আমাদের সাথে শেয়ার করেন? হ্যাঁ, আসলে এক এক জায়গার অভিজ্ঞতা এক এক রকম। যেমন আমি লাস্ট গিয়েছিলাম ইউকেতে, তারপরে তো আসলে কিছু ইস্যুর কারণে আমাদের অনেকগুলো ট্যুর আসলে মিস হয়ে যায়। তো আর দেশের বর্তমান পরিস্থিতি সবকিছু মিলিয়ে, তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়েছে এই নাচের প্রোগ্রাম করতে গিয়ে। তো এইটা আমার লাইফের বলার মতো খুব মজার একটা ঘটনা। তো ইউকেতে আমি গেছিলাম 2022 সালে, ওখানে গিয়ে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়, জাস্ট পরিচয় হয়। দেন ওখান থেকে নেক্সট ইয়ারে আমাদের বিয়ে হয়। তো নাচ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে। আসলে নাচের প্রতি কৃতজ্ঞতা আমি আসলে বলে শেষ করতে পারবো না। চমৎকার, আসলেই চমৎকার। তাহলে একটু বলতেই হয়, আপনার গল্পটা অনেক মোটিভেশনাল, কারণ যারা শুনছে এই মুহূর্তে, দর্শকরা, শ্রোতারা, তারা অনেক বেশি ইন্সপায়ার হবে। যারা নতুন আসলে কাজ করতে চায় বা এরকম শখ আছে, হয়তো বা ফ্যামিলি কারণে পারছে না বা কোনো না কোনো বাধার কারণে পারছে না, সেই সব ফ্যামিলি বা সেই সব মানুষের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, আসলে নাচ গান বা এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার ইচ্ছা অনেকেরই থাকে। ফ্যামিলি ইস্যুটা একটা বিগ ইস্যু। আসলে ফ্যামিলিকে ওভারটেক করে কাজ করতে পারাটা অনেক কঠিন একটা ব্যাপার। কিন্তু যারা আসলে মন থেকে কাজ করতে চায় তাদের জন্য আমার একটা কথাই বলার, যে নাচ হোক, গান হোক, যাই হোক, যেটাই করুক না কেন সেটা যেন প্রপার কোনো গুরুর কাছ থেকে শিখে তারপর শুরু করে, কারণ এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। সো কোনো গুরুর কাছে না শিখে আমি আজকে ইউটিউব বা ফেসবুকে একটা নাচ দেখলাম, ওটা আমি খুব ভালো করে তুলতে পারলাম, এটা আসলে এভাবে আসলে বেশি দূর এগোনো যায় না। হ্যাঁ, যেহেতু নাচ গান এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা, তো আমাকে অবশ্যই কোনো একজন গুরুর কাছে থেকে ভালো করে তালিম নিয়ে তারপরে আসলে স্বপ্নের রাস্তায় এগোতে হবে। আর অবশ্যই এগুলো থেকেও কিন্তু সাকসেসটা পাওয়া যায়। একদম একদম। অনেক ধন্যবাদ আপু, আপনার সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। আমাদের এই আয়োজনে আসবার জন্য আপনার পথ চলা আরো বেশি সুন্দর হোক। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আমার সঙ্গে থাকবেন নতুন কোনো অতিথি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশ টিভির সাথেই থাকুন।